ধর ধর, পালাচ্ছে। ওই ওই দাঁড়া, যাচ্ছিস কোথায়? যত তাড়াতাড়ি সম্ভব এইখান থেকে আমায় পালাতে হবে। এখানে থাকলে হবে না। পিছন থেকে লোকজন যেভাবে চিৎকার করে আসছে, এখানে থাকলে আশেপাশের লোকেরা আমায় মেরে ফেলবে। ধর ধর, পালাচ্ছে। ওই ওই দাঁড়া, যাচ্ছিস কোথায়? ওই আরে আরে, ধর গাড়িটাকে, চল রে, চলে গেল রে, চল চল, ধর ধর ধর। আমি কোনো দিকে না তাকিয়ে যত জোরে গাড়ি চালানো যায় চালিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করলাম। খুব দ্রুত গাড়িটা চালিয়ে জনবহুল রাস্তা পেরিয়ে একটা ফাঁকা রাস্তায় এসে পড়লাম। ভাবলাম যদি পুলিশ আমার গাড়িটা ধাওয়া করে। তাই এখন শহরের দিকে থাকাটা সুবিধের হবে না, গ্রামের দিকে যাওয়াটাই ভালো। এই ভেবে গ্রামের দিকে যেতে শুরু করি। ধুর, কার মুখ দেখে যে আজ উঠেছিলাম কে জানে। আমি দেখতে এতটা ভুল করলাম। দিনের বেলা আমার কি করে এত বড় একটা ভুল হলো? গ্রামের দিকে চেনাশোনা বলতে তেমন তো কেউ নেই। দেখি কি করা যায়। ভাবতে ভাবতে শহরের রাস্তা ছেড়ে বেরিয়ে এলাম গ্রামের দিকে। দুপাশে ধানের জমি, রাস্তা চলে গেছে সোজা সামনের দিকে। মাটির রাস্তা হলেও রাস্তাটা বেশ বড়। পশ্চিম আকাশে সূর্য ডুবতে শুরু করেছে। দেখতে দেখতে প্রায় যখন সন্ধে হয়ে এলো, যে কোনো এক জায়গায় থাকতে হবে। এইভাবে ঘুরলে তো হবে না। কিন্তু কোথায় যাব? এই গ্রামে কি কোনো হোটেল পাবো? তখন একটা পুরনো বাড়ির কাছে এসে গাড়িটা হঠাৎ করে ঘটঘট শব্দ করে বন্ধ হয়ে গেল। এই রে, গাড়িটার আবার কি হলো? তেল শেষ হয়ে গেল নাকি? আমি তেলের কাঁটার দিকটা দেখে বুঝতে পারলাম গাড়ির তেল শেষ হয়ে গেছে। বাধ্য হয়ে গাড়ি থেকে নামতে হলো। গাড়ির আওয়াজ শুনে কেউ যেন একজন বাড়ির বাইরে বেরিয়ে এলো। দেখে আমিও ওনার দিকে এগিয়ে গেলাম। কোথায় যাবেন বাবু? এইদিকে তো আর কোনো লোক বসতি নেই, শুধু মাঠ আছে। তার মানে আমি পথ ভুল করেই এদিকে এসে পড়েছি। আমি নন্দনপুর যাচ্ছিলাম, কিন্তু এটা কোন জায়গা? এটা তো মুকুন্দপুর। নন্দনপুর এদিক দিয়ে যাওয়া যাবে না। বড় রাস্তা ধরে সোজা গেলে নন্দনপুর যেতে পারতেন। ও বুঝলাম, অন্ধকার হয়ে গেছে, গাড়ির তেলও শেষ। বলছি দাদা, আজ রাতটা যদি আপনার এখানে থাকতে দেন বড় উপকার হয়। আপনি থাকলে আমার কোনো অসুবিধা হবে না, তবে আপনি থাকতে পারবেন কি? কেন এই কথা বলছেন কেন? আমি তো এখানে একা থাকি, ঘরগুলো একটু নোংরা হয়ে আছে। না না, আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি ঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছি। আমায় বাড়ির বারান্দার কাছে দাঁড় করিয়ে লোকটা ভিতরের দিকে চলে গেল। ভিতর থেকে ঝাড়া পোছা করার শব্দ শুনতে পেলাম। ভদ্রলোকটি খুব একটা খারাপ কথা বলেনি। চারপাশের দেওয়ালে কেমন যেন কালচে হয়ে গেছে, মেঝেতে ধুলো জমেছে, সব কিছু এলোমেলো হয়ে আছে। এখানে ওখানে মাকড়সার জালও রয়েছে। এই যে ঠিক হয়ে গেছে, আসুন, ওই ঘরে আপনার ব্যবস্থা করেছি। ওইখানে একটা বিছানা রয়েছে, সেখানেই রাতটা কাটিয়ে দিন। আর রুটি চলবে তো? হ্যাঁ হ্যাঁ, তাই দিন, বড্ড খিদে পেয়েছে। রুটি খাওয়ার পর বিছানার উপর হেলান দিয়ে বসলাম। মোবাইলটা বার করে দেখি মোবাইলে একদম নেটওয়ার্ক নেই। অন্ধকারে আলোর জন্য একটা হ্যারিকেন মিট মিট করে লোকটা জ্বালিয়ে দিয়ে গেছে। এই অল্প আলোতে বিছানাটা দেখে আমি একবার ভাবলাম গাড়িতে গিয়ে ঘুমাই, কিন্তু অচেনা অজানা জায়গায় এই বাইরে থাকতে সাহস হলো না। কিন্তু এখানেও কিছুতেই ঘুমাতে পারলাম না। চোখ বন্ধ করতেই সেই অ্যাক্সিডেন্টটা চোখের সামনে ভেসে উঠেছে। ওইদিকে কি হচ্ছে কে জানে। কোনো রকমে রাতটা কাটিয়ে বেরিয়ে পড়তে হবে। আসার সময় ডান দিকে একটা রাস্তা গেছিল, ওই পথে গেলে মনে হয় বড় রাস্তায় পড়তাম। হ্যারিকেনের আলোটা জ্বালা রইল। আমি মোবাইলটা মাথার কাছে রেখে চুপ করে শুয়ে চোখ বন্ধ করলাম। আশ্চর্য, এত রাতে কে চিৎকার করে? আরে হ্যারিকেনটা জ্বলছিল, সেই হ্যারিকেনটা কোথায় গেল? আমি খুব ভয় পেয়ে গেলাম, গোটা শরীর ঘামে ভিজে গেল।
রামলালের কোনো বিপদ হলো না তো? কিন্তু রামলালের এত রাতে কি বিপদ হবে? একবার কি বাইরে বেরিয়ে দেখব? কথাটা মনে করতেই ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। মোবাইলটা হাতে নিয়ে চমকে উঠলাম। দেখি মোবাইলটা নিজে থেকে ফ্ল্যাশ লাইট জ্বেলে ওঠে। বিছানা থেকে নামতে যাব, এমন সময় দেখি দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? কে দাঁড়িয়ে আছেন? রামলাল দা? কেন চিনতে পারছেন না? আমায় গাড়িতে চাপা দিয়ে এসে এখানে আরামসে ঘুমোচ্ছেন, আর আমি ওদিকে যন্ত্রণায় ছটফট করছি। অ্যাক্সিডেন্ট কি আমি করেছি? আপনি তো বাইক নিয়ে আমার গাড়ির সামনে চলে এলেন, উল্টো দিকে সিগন্যাল ছিল, দেখেননি? ভুল হতেই পারে, তাহলে আপনি ওইভাবে রাস্তায় ফেলি চলিয়ে আসবেন? বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম আপনাকে হাসপাতালে নিয়ে যাব, কিন্তু পাবলিক যেভাবে তেড়ে আসছিল আমি তো ভয় পেয়ে চলে এসেছি। ওই সময় আমি ওখানে থাকলে আমাকে হয়তো ওরা মেরে দিত। ভগবানকে অনেক ধন্যবাদ, আপনি বেঁচে গেছেন। আমি তো ভাবলাম আপনি মারা গেছেন। আমার মাথার চোটটা দেখেছেন কতটা গভীর ক্ষত হয়েছে? একটু এগিয়ে আসুন। এই বলে যেই সামনের দিকে দেখি লোকটার মাথা বেঁকে গেছে আর একটা হাত নেই। কি বিভৎস অবস্থা দেখে আমি স্থির হয়ে গেছি। আমি আর কোনো কথা বলতে পারিনি। লোকটি তখন ভয়ানকভাবে হেসে বলল, কেমন দেখলেন? কিছু বুঝতে পারছেন আমার কতটা যন্ত্রণা হয়েছে? আমি তখনও চুপ করে দাঁড়িয়ে আছি। মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। কথা বলার অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। গলা যেন শুকিয়ে যেতে লাগলো। চুপ করে থাকলেই সব ঠিক হয়ে যাবে, তাই না? আমি আপনাকে ছাড়বো না। আমার শেষ ইচ্ছা মনে মনে কল্পনা করেনি। এই বলে সঙ্গে সঙ্গে তিনি পাশ থেকে চেয়ারটা তুলে মারলেন আমাকে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, বাঁচাও! যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি গাড়ির ভিতরে। বুঝলাম আমি অচেতন হয়ে পড়েছিলাম। তবে আমার গাড়ির চারপাশে বহু লোক দাঁড়িয়ে আছে। আশ্চর্য, দেখতে পেলাম কয়েকজন পুলিশও দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন বলছিলেন, অ্যাক্সিডেন্ট হলো ক্রসিং এ, যেনাকে ধাক্কা মারলেন তিনি মারা গেলেন। যিনি মরেছেন তেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ফাঁকা রাস্তার মধ্যে এইভাবে এই লোকটা মারা গেল কি করে? সেটাই তো বুঝতে পারছি না। কিছু নেই, ফাঁকা রাস্তার মধ্যে গাড়িটা দাঁড়িয়ে রইলো আর লোকটা মারা গেল। বড় অদ্ভুত ব্যাপার। আমার মনে হয় লোকটা হার্ট ফেল করে মারা গেছে। ওনাদের এই কথাবার্তা শুনে আমার সন্দেহ হলো। আমার মনে হলো ওরা আমাকে মৃত ভেবেছে। আমি আওয়াজ দিয়ে বললাম, এই যে স্যার, কে হার্ট ফেল করলো? কোথায়? এখানে এত লোক কেন? প্রশ্নটা করলাম বটে, কিন্তু আমার প্রশ্নের উত্তর কেউ দিল না। আমি চিৎকার করলাম, আমি মরিনি, এই যে আমি বেঁচে আছি, এই দেখো। এইবার তারা আমার কথাটা শুনতে পেল, রীতিমতো চমকে গেল। তারপর ওনারা সঙ্গে সঙ্গে আমায় হসপিটালে নিয়ে যায়। আমার শরীরের সমস্ত কিছু চেক আপ হয়। পরে আমি বুঝতে পারলাম সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটি দেখে আমার মাথা ঘুরে যায়। আমি গাড়িতেই পড়ে থাকি। রাস্তা বন্ধ হয়ে যায়। সবাই তখন অ্যাক্সিডেন্টের ওখানে ব্যস্ত। যখন আমার দিকে নজর গেল, আমাকে ওইভাবে মরার মতো পড়ে থাকতে দেখে সবাই ভেবেছিল আমি মরে গেছি, তাই ভয়ে কেউ হাত দেয়নি। সেদিন ভাগ্যক্রমে আমি বেঁচে ফিরে এলাম, কারণ আর কিছুক্ষণ দেরি হলে হয়তো আমার পোস্টমর্টম হয়ে যেত।